নয়েল থিওরি নিয়ে কথা বলার আগে আমাদেরকে আগে কিছু টপিক মাথায় রাখতে হবে, কিছু কিওয়ার্ডস। সবার প্রথম তো আমাদেরকে নয়েল সম্পর্কে জানতে হবে যে নয়েল জিনিসটা আসলে কি? নয়েল হচ্ছে কম্বাইন মেশিন থেকে আমরা যেই শর্ট ফাইবার গুলিকে ফেলে দিচ্ছি, যাদেরকে আমরা ওয়েস্ট হিসেবে ফেলে দিচ্ছি যতটুকু শর্ট ফাইবার, যেমনটা আমরা বলেছিলাম যে অ্যারাউন্ড 15% শর্ট ফাইবারকে আমরা ফেলে দেই। তো যেই শর্ট ফাইবারটাকে আমরা ফেলে দিচ্ছি তাদেরকেই হচ্ছে আমরা নয়েল বলি। সোজা কথায় কম্বিং মেশিনের যে ওয়েস্ট সেটাকেই হচ্ছে আমরা নয়েল বলে থাকি। তো এই নয়েল পার্সেন্টেজটা আ বেশ কিছু সেটিং এর উপরে বেশ কিছু সেটিং এর উপরে হচ্ছে নির্ভর করে কিভাবে আমরা নয়েলটাকে আগেই বের করে ফেলতে পারি যে কোন সেটিং এ আমরা মেশিন চালালে বা কি সেটিং কত হলে নয়েলটা কত পার্সেন্ট হবে এটাকে কিভাবে আমরা আগেই বের করে রাখতে পারি। তো এই সংক্রান্ত একটা হচ্ছে ইকুয়েশন দাঁড়া করিয়েছিলেন চার্লস জেকব নামের একজন ভদ্রলোক। তো তার নাম অনুসারে এই নয়েল এক্সট্রাকশন থিওরি বা নয়েল থিওরি অফ জেগফ বলা হয় আরকি। চার্লস জেগফ এই ভদ্রলোকের নাম অনুযায়ী এটাকে নামকরণ করা হয়েছে। তো এখন নয়েল থিওরির ক্ষেত্রে আ তারপরের লাইন দেখো লেখা আছে বুলেট পয়েন্টে নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড। আমাদের নিশ্চয়ই মনে পড়ে ফিড সিস্টেম হচ্ছে ২ ধরনের। গত ক্লাসে আমরা কথা বলেছি। একটা হচ্ছে ফরওয়ার্ড ফিড এবং আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তো ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড ২ টার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে নিপার্স ফরওয়ার্ড এবং নিপার্স ব্যাকওয়ার্ড এই ২ টা হচ্ছে সিকোয়েন্সকে আমাদের একটু মাথায় নিয়ে আসতে হবে। নিপার্স ফরওয়ার্ড এবং নিপার্স ব্যাকওয়ার্ড এই ২ টা সিকোয়েন্সকে একটু মাথায় নিয়ে আসতে হবে। নিপার্স ফরওয়ার্ড হচ্ছে আ সরি ফরওয়ার্ড ফিড হচ্ছে নিপার্স ফরওয়ার্ড পজিশনের সময় যদি ফিড হয়। অর্থাৎ নিপাররা ফরওয়ার্ড পজিশনে যাচ্ছে। এই সময় যদি ফিড হয়ে যায়, এই সময় যদি ফিড হতে থাকে, তখন সেই ফিড সিস্টেমকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড ফিড সিস্টেম। আর ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম কোনটাকে বলি? নিপার্সরা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে, তখন যদি ফিড হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম। আমি আবারও বলি, নিপাররা ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় যদি ফিড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড ফিড সিস্টেম এবং নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় যদি ফিড হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম। তাহলে ফরওয়ার্ড ফিড এবং ব্যাকওয়ার্ড ফিড সম্পর্কে আমরা জানলাম। এরপরে আরেকটা টার্ম আমাদেরকে জানতে হবে ডিটাচমেন্ট সেটিংটা কি জিনিস? এটাও আমরা গত ক্লাসে কথা বলেছি। ডিটাচমেন্ট সেটিং হচ্ছে আমরা বলেছিলাম যে নিপার থেকে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। আমি আবারও বলছি, নিপার থেকে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্বটাকেই আমরা বলি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। তো সর্বনিম্ন দূরত্বটা কিভাবে বুঝবো? কারণ হচ্ছে নিপাররা তো কখনো ফরওয়ার্ডে আসে, কখনো ব্যাকওয়ার্ডে যায়। ঠিক আছে? তো সর্বনিম্ন দূরত্ব হচ্ছে তখন যে নিপাররা মোস্ট ফরওয়ার্ড পজিশনে যখন চলে আসে। মোস্ট ফরওয়ার্ড পজিশনে যখন চলে আসে তখন নিপার থেকে ডিটাচিং রোলারের দূরত্বটাই হবে ডিটাচমেন্ট সেটিং। আমরা এই বাম দিকের ছবিটাতে যেরকম দেখতে পাচ্ছি। এই অবস্থায় এটা হচ্ছে আ নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন। এই মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্বটাই হচ্ছে আর দিয়েই ডিটাচমেন্ট সেটিং কে বোঝানো হয়। তো এই ৩ টা টার্ম যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাতে পারি। তো সামনের দিকে যখন আমরা আগাবো তখন আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে এইখানে আমাদেরকে একটা ফাইবার স্টেপল ডায়াগ্রাম এঁকে ফেলা লাগবে। আমরা এখানে যে বাম দিকে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফাইবারের স্টেপল ডায়াগ্রাম। স্টেপল ডায়াগ্রাম বলতে এই ত্রিভুজটার মধ্যে আমরা একটা স্টেপল ডায়াগ্রাম এঁকে ফেলে আমরা বলছি যে স্টেপল ডায়াগ্রাম বলতে কি বোঝায়। মনে করো এটা হচ্ছে আমরা একটা ত্রিভুজ আঁকি। উম, এই ধরা যাক এই একটা হচ্ছে আমরা ত্রিভুজ আঁকলাম। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখি যদি আমরা এরকম হয় এই ত্রিভুজটার মধ্যে আমরা হচ্ছে ফাইবারের লেংথ কে বসাতে শুরু করব, ডিফারেন্ট ফাইবারের লেংথ কে বসাতে শুরু করব। অর্থাৎ সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবারটা থাকবে হচ্ছে সবচেয়ে বাম দিকে আর সবচেয়ে শর্টার লেংথের ফাইবারটা থাকবে হচ্ছে ডান দিকে। এই অবস্থায় আমরা যদি হচ্ছে কোনো একটা ফাইবারের গুচ্ছকে সাজায় রাখি, ফাইবারের গুচ্ছকে আমরা যদি এভাবে সাজাই যে সবচেয়ে লম্বা ফাইবারটা হচ্ছে বাম দিকে থাকবে
এবং সবচেয়ে ছোট ফাইবারটা হচ্ছে ডান দিকে থাকবে। তখন আমরা যে ডায়াগ্রামটা পাবো, তখন সেই ডায়াগ্রামটাকে আমরা বলবো হচ্ছে ফাইবার স্টেপল ডায়াগ্রাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যেহেতু আমরা এখন একটা ইকুয়েশন ডিরাইভ করার ক্ষেত্রে যাব, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে ফাইবারের স্টেপল ডায়াগ্রামটাকে ত্রিভুজ আকৃতির ধরে নিচ্ছি। স্টেপল ডায়াগ্রামে কি করা হয়? ফাইবারকে তার লেংথ অনুযায়ী সাজানো হয়। সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবারটা থাকবে হচ্ছে বাম দিকে, আর সবচেয়ে শর্টার লেংথের ফাইবারটা হচ্ছে থাকবে ডান দিকে। তো এই অবস্থায় এটা আমরা একটা স্টেপল ডায়াগ্রাম আঁকার জন্য একটা ত্রিভুজ এঁকে ফেললাম এখানে। এরপরে আমরা আবার স্লাইডে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের স্লাইডে চলে আসলাম আমরা। এখন সবার প্রথম আমরা একটু হচ্ছে চিন্তা করে দেখি, যখন ডিটাচিং হয়, আমাদের একটা সিকোয়েন্স ছিল, তোমাদের মনে আছে কিনা, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ডিটাচিং। তো ডিটাচিং যখন ঘটে, এটা আমরা কম্বিং সিকোয়েন্সের মধ্যে পড়ে আসছিলাম। তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য আমি হচ্ছে এই যে জি নাম্বার সিকোয়েন্সটা ছিল হচ্ছে ডিটাচিং, এবং ডিটাচিং এর আগের সিকোয়েন্স ছিল হচ্ছে পিসিং, তার আগে ছিল হচ্ছে ওয়েব রিটার্ন। জি নাম্বারটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিটাচিং, আমি একটু মনে করে দেওয়ার জন্য। তো ওয়েব রিটার্নটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে ডিটাচিং রোলার ব্যাকওয়ার্ড মোশন দিয়ে কিছু পরিমাণ ওয়েবকে পিছন দিকে ফেরত দেয়। অপরদিকে নিপার্স ফরওয়ার্ডের মাধ্যমে নিপার ততক্ষণে আগেই মাত্র কম হয়ে যাওয়া ল্যাবটাকে সামনে নিয়ে আসে। এই দুই পক্ষ, অর্থাৎ রিটার্ন করে দেওয়া ওয়েব এবং কম্বিং, মাত্রই কম্বিং করা ল্যাব, দুইটার একজন আরেকজনের উপরে পড়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে পিসিং। যখন পড়ে গেল তখন ডিটাচিং রোলার ফরওয়ার্ড মুভমেন্ট দিয়ে মাত্রই কম্প করা হচ্ছে ল্যাবটা যে মাত্রই পিসিং হয়ে গেল তাদেরকে নিয়ে সামনের দিকে চলে যায়, অর্থাৎ ডিটাচিং রোলার তখন ফরওয়ার্ড মুভমেন্ট দেয়। এটা ছিল হচ্ছে ডিটাচিং। তো আমরা হচ্ছে ডায়াগ্রামের ক্ষেত্রে এমন একটা সিকোয়েন্সের কথা কল্পনা করছি এখন। আমরা যদি এখন ডিটাচিং স্টেপের শুরু হয় নাই, ডিটাচিং স্টেপের ঠিক আগ মুহূর্তের সিকোয়েন্সটাকে আমরা ধরে নাও এঁকেছি এই বাম দিকের ছবিতে। আচ্ছা, তো ডিটাচিং সিকোয়েন্সের ঠিক আগ মুহূর্তের দৃশ্যটা আমরা এখানে এঁকেছি। তো এই অবস্থায় একটা ফাইবার যদি এরকম হয়, খেয়াল করো তো, মাত্রই ডিটাচিং পিসিং হয়ে গেল, এখনই ডিটাচিং হবে, এমন একটা অবস্থা আমরা এখানে এঁকেছি। তার মানে ডিটাচিং রোলার ঘুরা মাত্রই ডিটাচিং রোলার ঘুরা মাত্রই এইটুকু জায়গায় যে ল্যাব ছিল তারা কোন দিকে আগাবে? তারা হচ্ছে সামনের দিকে আগায় যাবে। এইটুকু আমরা নিশ্চয়ই বুঝি যে এখনো ডিটাচিং হয় নাই, মাত্রই পিসিং হয়ে গেল। ডিটাচিং স্টেপ যখনই শুরু হবে, অর্থাৎ ডিটাচিং রোলার যখনই ফরওয়ার্ড মুভমেন্ট দিবে, তখনই হচ্ছে এইটুকু পজিশনে থাকা ল্যাবগুলি সামনের দিকে চলে যাবে। এটুকু আমরা নিশ্চয়ই বুঝি। এখন এইটুকু জিনিস খেয়াল করো তো, একটা ফাইবার যদি এই অবস্থায় থাকে, অর্থাৎ এমন যদি হয় যে কোনো একটা ফাইবার, এই ফাইবারের একটা মাথা ডিটাচিং রোলারের মধ্যে আছে, যেমন আমি মাত্র একটা ফাইবার আঁকলাম, এই ফাইবারটার মাথা কিন্তু একটা এন্ড ডিটাচিং রোলারের মাঝখানে। তো এই অবস্থায় কিন্তু তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে কোনো একটা ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে যদি ই এর সমান হয়, অর্থাৎ ডিটাচিং রোলারের ডিটাচমেন্ট সেটিং এর যদি সমান হয়, এই নিপ থেকে এই এন্ড থেকে যদি খেয়াল করি, এই নিপার থেকে যদি হিসাব করি, কোন একটা ফাইবারের দৈর্ঘ্য ই এর যদি সমান হয়, তাহলেই কিন্তু এই ফাইবারের মাথাটা ডিটাচিং রোলারের নিপিং পয়েন্টে রয়ে যাচ্ছে। এবং এই অবস্থায় যদি ডিটাচিং রোলার ঘুরা শুরু করা মাত্রই এই ফাইবারটা সামনের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা হচ্ছে নিশ্চিতভাবে বলতে পারি। আর ডিটাচিং রোলারের মাঝখানে চলে যাওয়া মানেই কিন্তু সে নিশ্চিন্ত, সে কোনোভাবেই নয়েলের মধ্যে পড়বে না। এখন আমি দ্বিতীয় আরেকটা ফাইবার আঁকি, দেখো তো। মনে করে এখানে আমি একটা ফাইবার আঁকলাম, ঠিক আছে, এই যে ছোট্ট যে ফাইবারটা আঁকলাম। তো ডিটাচিং রোলার একবার ঘুরলে দেখো বড় ফাইবারটা কিন্তু ঠিকই নিরাপদ পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ ডিটাচিং রোলারের মাঝপথে মাঝখানে গিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু নিরাপদ হয়ে গেল। কিন্তু এই ছোট ফাইবারের জন্য কিন্তু ডিটাচিং স্টেপটা ততটা সুখকর ছিল না। কেন? কারণ এই ছোট ফাইবারটা এখন এখানে আছে, ডিটাচিং রোলার টান দিলে সে কিন্তু হচ্ছে হয়তোবা এই সামনের দিকে চলে আসবে। আমি ডট লাইন দিয়ে বোঝাচ্ছি, সে হয়তো এই জায়গায় চলে আসবে সামনের দিকে টান দিলে। তো এই জায়গায় চলে যদি আসে তাহলে সে কিন্তু আরো বিপদে পড়ে গেল।
কারণ পরবর্তী কম্বিং স্টেপে প্রথমে সে হয়তো টপার বটম নিপারের গ্রিপিং এ ছিল, কিন্তু যখন ডিটাচিং রোলারের টানের কারণে সে একটু সামনে চলে আসলো, তখন কিন্তু হচ্ছে সে একদম, তো সে কিন্তু তখন একদমই হচ্ছে তোমার নিরাপদ পজিশন ছেড়ে সামনে চলে আসলো। এখন কিন্তু সে টপ আর বটম নিপারের গ্রিপিং এর মধ্যে নাই। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তার মানে আমি আবারও কথাগুলি বলি। ডিটাচিং স্টেপটার ঠিক আগ মুহূর্তের একটা দৃশ্য, ডিটাচিং স্টেপের ঠিক আগ মুহূর্তের একটা দৃশ্য আমি এখানে আঁকার চেষ্টা, এখানে আঁকা হয়েছে। ডিটাচিং এর সময় কি হয়? ডিটাচিং রোলারটা হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট দিবে। এখন ফরওয়ার্ড মুভমেন্ট দিলে কি হবে? ডিটাচিং রোলার গুলি এই জায়গায় থাকা ফাইবার গুলিকে নিয়ে সামনের দিকে চলে যাবে, এবং যেই ফাইবারটাই ডিটাচিং রোলারের মাঝপথে চলে গেল সে কিন্তু একদম স্থায়ীভাবে সে নিরাপদ। সে তাকে হচ্ছে আর কোনোভাবেই আলাদা করে ফেলার উপায় নাই। তো এখন আমি এই পজিশন থেকে, অর্থাৎ নিপারের এই জায়গা থেকে একটা ফাইবার আঁকা শুরু করি, যেই ফাইবারটা দৈর্ঘ্য এর সমান হবে কমপক্ষে। এর চেয়ে বেশি হলে তো অবশ্যই, এর চেয়ে বেশি হলে তো আরো সামনে চলে যাবে। কমপক্ষে এর সমান হলে কিন্তু সে নিরাপদ নিশ্চিতভাবে। কেন? কারণ এর সমান যদি হয় তখনই এই ফাইবারটা চলে যাবে ডিটাচিং রোলারের মাঝখানে গিয়ে চলে যাবে, এবং ডিটাচিং রোলার ঘোরা শুরু করা মাত্রই ফাইবারটা কিন্তু সামনে চলে আসবে, অর্থাৎ দুইটা ডিটাচিং রোলারের মাঝখানে চলে আসবে, সে নিরাপদ হয়ে গেল। আমি এখন যদি আরেকটা শর্টার ফাইবার আঁকি, মনে করো এরকম, এখানে আমি আরেকটা ফাইবার আঁকলাম। এই ফাইবারটার দৈর্ঘ্য কিন্তু এর চাইতে অনেক কম। সুতরাং ডিটাচিং রোলারটা ঘুরলেই এই ফাইবারটা কিন্তু হচ্ছে এই ডিটাচিং রোলারের মাঝপথে আসতে পারবে না, বরঞ্চ সে আরো বিপদে পড়বে। কি বিপদে পড়বে? দেখা যাবে যখন ডিটাচিং রোলারে ঘোরা শেষ তখন হয়তো সে এই জায়গায় চলে আসলো, আমি ডট লাইন দিয়ে আঁকলাম, সে হয়তো এই জায়গায় চলে আসছে। তার মানে সে ভাসমান হয়ে গেল। আগে তো তার টপার বটম নিপারের মাঝখানে ছিল, এখন কিন্তু সে ভাসমান হয়ে গেল, অর্থাৎ পরবর্তী কম্বিং সিকোয়েন্সে আসা মাত্রই সে কিন্তু হচ্ছে কমড আউট হয়ে চলে যাবে, রিমুভ হয়ে যাবে, নয়েল হয়ে যাবে। তাহলে এই ডিটাচিং সেটিং থেকে আমরা এই কথা বুঝতে পারি, যদি কোনো ফাইবারের দৈর্ঘ্য এর সমান হয়, যদি কোনো ফাইবারের দৈর্ঘ্য এর সমান হয়, তাহলেই সে নিরাপদে বেঁচে যাবে। আর যে সমস্ত ফাইবারের দৈর্ঘ্য এর চাইতে ছোট, তারা কিন্তু নয়েল হিসেবে বাদ পড়ে যেতে পারে। কথাটাকে আমি আবার বলছি। এই কিছুক্ষণের আলোচনা থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ফাইবার তার দৈর্ঘ্য যদি কমপক্ষে এর সমান হয় তাহলেই সে নিরাপদ। এর চেয়ে বেশি হলে তো আরো ভালোভাবে নিরাপদ, কিন্তু নিরাপদ হওয়ার জন্য কমপক্ষে তার দৈর্ঘ্য অবশ্যই এর সমান হতে হবে। এর চাইতে যদি কম হয় তাহলে কিন্তু তার অবস্থা ভালো না, সে হচ্ছে কমড আউট হয়ে যাওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। এইটুকু কথা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব, কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তো হচ্ছে এখানে তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে যদি এখান থেকে এরকম হয় যে ফাইবারের দৈর্ঘ্য কমপক্ষে হওয়া লাগবে যদি ওই ফাইবারটা কমড আউট হওয়া থেকে বাঁচতে চায়। এখন এই দৃশ্যটা, এই জিনিসটা, এই লেংথটা আমরা হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম ছিল সেই ডায়াগ্রামের মধ্যে আমরা এঁকে ফেলি। তাহলে আমরা আঁকবো। কেন আঁকবো? কারণ হচ্ছে কোনো একটা দৈর্ঘ্য আমরা হচ্ছে একটা লাইন টানবো। এখন ধরা যাক এটা হচ্ছে আমাদের ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটাকে আমাদের এখানে বোঝানো হয়েছে এম এন দিয়ে। এটাকে আমরা ধরলাম এম, আর এটা হচ্ছে এন। আমাদের বইতে হচ্ছে এইভাবে দেখানো হয়েছে এম এন। স্টেপল ডায়াগ্রামের মধ্যে আমরা এই দৈর্ঘ্যটাকে এঁকে ফেললাম, এই যে এখানে এম এবং এন। আর এই দৈর্ঘ্যটার কে দিয়ে কি বোঝানো হচ্ছে? এই দৈর্ঘ্যটা হচ্ছে কোন দৈর্ঘ্যটা? ওই এর দৈর্ঘ্যটা। মাত্রই আমরা হচ্ছে যেটাকে দেখলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা হচ্ছে আমাদের এম এন। তার মানে স্টেপল ডায়াগ্রামে আমি বলেছি যে সবচেয়ে লম্বার দৈর্ঘ্যের ফাইবারটা হবে হচ্ছে বাম দিকে, আর সবচেয়ে শর্টের দৈর্ঘ্যের ফাইবারটা হবে হচ্ছে ডান দিকে। তো এর যে লেংথটা, তো আমরা ধরে নিলাম লেংথটাকে এম এন, আমরা যে কোনো একটা লেংথকে স্টেপল ডায়াগ্রামে বসায় দিলাম। তার মানে এই অবস্থায় এই ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা ফাইবার
এই স্টেপল ডায়াগ্রাম অনুযায়ী কোনো একটা ফাইবারের দৈর্ঘ্য যদি ই এর চাইতে বেশি হয়, ডিটাচিং স্টেপ অনুযায়ী আমরা যে সিদ্ধান্তে আসতে পারি, ই এর চাইতে যে সমস্ত ফাইবার ই এর চাইতে বড় অর্থাৎ এই জায়গাটায় থাকবে সেই সমস্ত ফাইবার কিন্তু টিকে যাবে। আর যদি কোনো ফাইবারের দৈর্ঘ্য ই এর চাইতে কম হয় অর্থাৎ এই এম এর ডান দিকে হয়, ওই সমস্ত ফাইবার কিন্তু হচ্ছে কমড আউট হয়ে যেতে পারে। তার মানে ডিটাচিং স্টেপ থেকে আমরা সিদ্ধান্তে আসলাম স্টেপল ডায়াগ্রামে ফাইবারের দৈর্ঘ্য যদি এম এর চাইতে বেশি হয় তখন তারা রিমুভ আউট হবে, সরি টিকে যাবে। আর যদি দৈর্ঘ্য এম এর চাইতে কম হয় তখন তারা হচ্ছে কমড আউট হয়ে যাবে। এইটুকু সিদ্ধান্ত আমরা ডিটাচিং স্টেপ থেকে হচ্ছে জানতে পারলাম। তাহলে এখন এইটুকুর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? এই যে এই আমরা যে স্টেপল ডায়াগ্রামে এম এন আঁকলাম এবং যে সিদ্ধান্তটা নিলাম যে ফাইবারের দৈর্ঘ্য এম এন এর চাইতে বড় হলে সে টিকে যাবে, এম এন এর চাইতে ছোট হলে বাদ পড়ে যাবে, এই লাইনটুকু বুঝি নাই, এরকম কেউ আছে কি? আনমিউট করে একটু প্রশ্ন করো। বিষয়টা একটু তোমাদের কাছে নতুন, এর জন্য একটু ধীরে সুস্থে আমি আগাতে চাচ্ছি। একটু প্রশ্ন করো যদি না বুঝে থাকো। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আনিসুর রহমান হাত তুলেছো, তোমার কি হচ্ছে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারো। আর যদি কেউ না বুঝে থাকো তাহলে সেটা হচ্ছে চ্যাট বক্সে জানিয়ে দিও বা প্রশ্ন করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, নুসরাত জাহান, আচ্ছা সে লিখছে অ্যাটেন্ডেন্স। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, এটা এভরিওয়ানকে জানানোর দরকার নাই, যে কোনো একজন বন্ধুকে হচ্ছে এই পার্সোনালি জানিয়ে দিলেই তো হয়ে যায়। কেন এইসব মেসেজ চ্যাট বক্সে লিখো? আচ্ছা ঠিক আছে, ডিটাচিং স্টেপ থেকে স্যার আমরা আমার একটা, তো নেটওয়ার্কের প্রবলেম ছিল স্যার, একটু দেরিতে জয়েন করেছি স্যার আমি। একটু প্রবলেম ছিল স্যার, নেটওয়ার্কে হ্যাঁ কানেক্ট এখন করতে সমস্যা পারতেছি কি? না। স্যার এটা একটু আবার যদি বলতেন স্যার। কোন অংশটা? স্যার এই যে আপনার যে অংশটা স্যার রিমুভ হয়ে গেল স্যার, মানে হচ্ছে আপনার ডিটাচিং হ্যাঁ গুলা আমরা পর্যন্ত বলেছি যে যেতে পারলো না স্যার। জি জি আমরা বলেছি কোন একটা ফাইবারের দৈর্ঘ্য যদি ডিটাচিং সেটিং অর্থাৎ ই এর চাইতে যদি কম হয় সে হচ্ছে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সে টিকে থাকতে চায় তার দৈর্ঘ্য অবশ্যই ই এর সমান হতে হবে। ই এর সমান হলে কি সুবিধা? কারণ দৈর্ঘ্য যদি এই নিপার থেকে ই এর সমান হয় তাহলেই সে কেবলমাত্র ডিটাচিং রোলারের মাঝখানে গিয়ে আটকা পড়বে এবং ডিটাচিং রোলার ঘোরা মাত্রই, ফরওয়ার্ড মুভমেন্ট দেওয়া মাত্রই ফাইবারটা হচ্ছে নিরাপদে ডিটাচিং রোলারের মাঝখানে চলে যাবে। যাদের দৈর্ঘ্য ই এর চাইতে বেশি তারা তো আরো ভালোভাবে নিরাপদ, তারা তো আরো নিশ্চিতভাবেই নিরাপদে চলে যাবে। কিন্তু যাদের দৈর্ঘ্য ই এর চাইতে কম তারা একটু কনফিউশনে থাকবে, তাদের রিমুভ আউট হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে, এটাই বোঝাতে চেয়েছি। জি স্যার। স্যার এই দুই ডলার দূরত্ব কতটুকু স্যার? এটা আমরা এখনো বলি নাই যে কত মিলিমিটার দূরত্ব হবে, আপাতত আমরা এটাকে ই হিসেবে ধরে নিয়েছি। ঠিক আছে, কত মিলিমিটার হবে এটা আমরা এখনো বলি নাই। আপাতত আমরা ডিটেচিং রোলার থেকে এই সিদ্ধান্তে আসলাম যে এম এন তার বাইরে যদি থাকে তার হচ্ছে বড় যদি ফাইবার হয় সেটা থেকে যাবে, রিমুভ আউট হবে না। আর যে ফাইবারটা এম এন এর চাইতে ছোট হবে দৈর্ঘ্য সে কমড আউট হয়ে যেতে পারে, কম্বিং সেগমেন্টের কারণে সে কমড আউট হয়ে যেতে পারে। আপাতত আমরা এইটুকুই বলেছি। জি স্যার। তারপরে তারপরে হচ্ছে আমরা একটু সামনে আগাই। এখন আমরা হচ্ছে চিন্তা করি যে এখন মনে করো যদি আমরা কিন্তু নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড, এই যেখানে লেখা আছে নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড, তার মানে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিডের কথা বলছি। তো ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে কখন ফিড হয়? ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে ফিড হয় হচ্ছে যখন নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে তখন হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড হয়। যদি ব্যাকওয়ার্ড ফিড আমরা মেশিনে সিলেক্ট করি তাহলে ফিড রোলার কখন ঘুরবে? যখন নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকবে। তো নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে কখন আসে খেয়াল করে দেখো। জি নাম্বার হচ্ছে ডিটাচিং, জি নাম্বার হচ্ছে ডিটাচিং এবং এইচ নাম্বার হচ্ছে টপ কম্বিং, আই নাম্বার হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড। তার মানে ডিটাচিং এর পরে, টপ কম্বিং এর পরে, এবং টপ কম্বিংটা কিন্তু ডিটাচিং এর সময়ই হয়ে যায়। তার মানে ডিটাচিং যখন হয়ে গেল, টপ কম্বিং হয়ে গেল, তখনই কিন্তু নিপাররা পিছনে আসতে শুরু করে। অর্থাৎ যদি ব্যাকওয়ার্ড ফিড হয় তাহলে ফিডিং সিস্টেমটা, ফিডিং সিকোয়েন্সটা ঘটবে কখন? যখন নিপার্সরা ব্যাকওয়ার্ড পজিশনে আসবে তখন। আর নিপার্সরা ব্যাকওয়ার্ড পজিশনে আসে হচ্ছে ডিটাচিং এর পরপর। অর্থাৎ ডিটাচিং থেকে আমরা এম এন ওই সিদ্ধান্তে আসছিলাম, এখন ডিটাচিং এর পরে হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড, যখন নিপার্স ব্যাকওয়ার্ড হবে তখনই হচ্ছে ফিড হয়ে গেল। এখন যখন ফিড হবে, এখন একটু খেয়াল করো তো, এই পর্যায়ে এসে মনে করো ডিটাচিং হয়ে গেল, ডিটাচিং হয়ে গেল, এখন নিপাররা পিছন দিকে আসবে। নিপাররা যখনই পিছন দিকে আসবে তখন অবশ্যই হচ্ছে ল্যাপটা ছিঁড়ে যাবে।
এবং ল্যাপ ছিঁড়বে কিন্তু এই ডিটাচিং রোলারের এই পজিশন থেকে ল্যাপটা ছিঁড়ে যাবে। কেন? কারণ ল্যাপটাকে তো এখানে ধরে রাখা হয়েছে। ডিটাচিং রোলাররা কিন্তু ল্যাপটা এখানে ধরে রেখেছে। তো নিপাররা যখনই ব্যাকওয়ার্ড পজিশনে আসার জন্য পিছনের দিকে আসবে, তখনই ল্যাপটা টান খাবে। কোথায় টান খাবে? এই ডিটাচিং রোলারের এই জায়গাটায় হচ্ছে টান খাবে এবং এই পয়েন্ট থেকে ল্যাপটা ছিঁড়ে যাবে। ঠিক আছে? এই পয়েন্ট থেকে কিন্তু ল্যাপটা ছিঁড়ে যাবে। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু দেখায় নিয়ে আসি যেন তোমাদের মধ্যে হচ্ছে কনফিউশন না থাকে। কম্বিং সিকোয়েন্স এ গিয়ে আমরা হচ্ছে এই ৪ নাম্বার ভিডিওটাতেই হচ্ছে দেখতে পারবো। ডিটাচিং হচ্ছে সিকোয়েন্সটা আমরা একটু দেখি। আচ্ছা, এই যে মনে করো ডিটাচিং ও হয়ে গেছে। ডিটাচিং ও হয়ে গেছে, এখন নিপাররা ব্যাকওয়ার্ড আসবে। ব্যাকওয়ার্ড আসলেই এই যে ডিটাচিং রোলারের এই নিপ পয়েন্ট থেকেই কিন্তু ল্যাপটা ছিঁড়ে চলে আসলো। এই যে ল্যাপটা ছিঁড়ে চলে আসলো। ঠিক আছে? কিংবা এই যে ডিটাচিং হয়ে গেল, এই যে ডিটাচিং হয়ে গেল মাত্রই, পিসিং হয়ে ডিটাচিং হয়ে গেল। তো যখন ছিঁড়বে নিপার্সরা ব্যাকওয়ার্ড পজিশনে আসবে। নিপার্সরা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকবে, তখনই কিন্তু এই যে নিপার্সরা এখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে যাচ্ছে, তখনই কিন্তু ছিঁড়ে যাবে। কোত্থেকে ছিঁড়বে? এই ডিটাচিং রোলারের এই মধ্যবর্তী নিপিং পয়েন্ট থেকেই কিন্তু ল্যাপটা ছিঁড়ে যাবে। কারণ কি এখান থেকে ছিঁড়লো কেন? কারণ ডিটাচিং রোলার তো এখানে পিসিং হওয়ার পরে ধরে রেখেছিল। তাহলে যখন ফেরত আসবে, ব্যাকওয়ার্ড পজিশনে আসবে, তো ছিঁড়বে কোত্থেকে? এই ডিটাচিং রোলারের এই জায়গা থেকেই সে ছিঁড়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর না বুঝলে আমাকে চ্যাট বক্সে প্রশ্ন করো, আমি ভার্বালি প্রশ্ন করার সুযোগ দিব। তো অর্থাৎ যখন ছিঁড়ে যাবে তখন এই পয়েন্ট থেকে, ডিটাচিং রোলারের এই পয়েন্ট থেকে ছিঁড়ে যাবে। এখন যখন পিছনের দিকে আসছে, ম্যাটেরিয়ালটা ছিঁড়ে গেল। আমি যদি জিজ্ঞেস করি নিপার্স ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় টপ এবং বটম নিপারের মুখের মধ্যে যতটুকু ল্যাপ ছিল, মুখের মধ্যে কিন্তু অবশ্যই ল্যাপ ছিল, তাই না? এই যে এখন যখন সে পিছন দিকে ফিরে আসছে, টপ আর বটম নিপারের মুখে কিন্তু অবশ্যই ল্যাপ আছে। এই যে টপ আর বটম নিপারের মুখে তো কিছু অংশ ল্যাপ আছে। আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি এই যে ল্যাপটুকু আছে, এই ল্যাপটুকুর দৈর্ঘ্য কত, কতটুকু হবে একটু একটু বলো তো, আনমিউট করে। টপ আর বটম নিপারের মুখে যখন ডিটাচিং শেষ, নিপার্সরা ব্যাকওয়ার্ড পজিশনে আসবে। তো ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় ল্যাপটা ছিঁড়ে যাবে। কোত্থেকে ছিঁড়বে? ডিটাচিং রোলারের এই নিপ পয়েন্ট থেকে ল্যাপটা ছিঁড়ে যাবে। তাহলে নিপাররা পিছন দিকে আসছে, আসার সময় ল্যাপটা ছিঁড়ে গেল। তো টপ আর বটম নিপারের মুখে এখন যতটুকু ল্যাপ আছে, এই ল্যাপের দৈর্ঘ্য কত বলতো? ল্যাপের দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? স্যার ই দিয়ে। জি, ই দিয়ে। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। তার মানে হচ্ছে ল্যাপের মুখে, সরি, টপ আর বটম নিপারের মুখে এখন ই পরিমাণ, যারা সঠিক উত্তর দিয়েছো বা দেও নাই কিন্তু জানো, তাদেরকে সুস্বাগতম। অর্থাৎ টপ আর বটম নিপারের মুখে এখন ই পরিমাণ ল্যাপ আছে। তো এই যে তাদের মুখে ই পরিমাণ ল্যাপ আছে, ই পরিমাণ ল্যাপ নিয়ে তারা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করলো। এখন আমি একই সাথে বলেছি ফিডিং যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিডিং সিস্টেমটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম। অর্থাৎ ফিড রোলার কখন ফিড দিবে? নিপার্সরা ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় হচ্ছে ফিড রোলার ফিড দেবে। তো আমি ধরে নিচ্ছি ফিড রোলার হচ্ছে এস পরিমাণ ফিড দিবে। তাহলে এখন ঘটনাগুলিকে আমি আবার একসাথে মিলাই। নিপার্সরা ব্যাকওয়ার্ড পজিশনে আসছে এবং টপ আর বটম নিপারের মুখে ই পরিমাণ ম্যাটেরিয়াল আছে। যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ফিড সিস্টেম নিয়ে কথা বলছি এবং ব্যাকওয়ার্ড ফিড সিস্টেমে ফিড রোলার ফিড রোলার তখনই ফিড দেয় যখন নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে। তো নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে মানে আসছিল, তখন তাদের মুখে আগে থেকেই ই ছিল। নতুন করে হচ্ছে এস পরিমাণ ফিড দেয়া হলো। আগে থেকেই ই ছিল, এই যে এইটুকু ই, আগে থেকেই ই পরিমাণ ম্যাটেরিয়াল ছিল। নতুন করে ফিড রোলার হচ্ছে এস পরিমাণ ফিড দিয়ে দিল। ঠিক আছে? তাহলে এখন তাদের মুখে কতটুকু ম্যাটেরিয়াল আছে ফিড দেওয়ার পরে? অবশ্যই ফিড ই দেওয়ার প্লাস পরে, এস। জি, ই প্লাস এস, হ্যাঁ, এটাই আসলে বোঝাতে চাচ্ছিলাম। তখন এখন ফিড দেওয়ার পরে তাদের মুখে আছে হচ্ছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবং খেয়াল করে দেখো, আমি কিন্তু ব্যাকওয়ার্ড ফিড নিয়ে কথা বলছি এবং ব্যাকওয়ার্ড ফিড সিস্টেমে ফিড হয় কখন? যখন নিপার্সরা ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয় তখন, তখনই হচ্ছে ফিড হতে থাকে। তো
তো ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেওয়ার সময় তার মুখে ছিল ই পরিমাণ ম্যাটেরিয়াল, নতুন করে এস পরিমাণ ফিড হলো, তাহলে এখন টপ আর বটম নিপারের টপার ও বটম নিপারের মুখে ম্যাটেরিয়াল আছে হচ্ছে ই প্লাস এস। ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল মুখে নিয়েই সে কম্বারের কাছে, কম্বিং সেগমেন্টের কাছে চলে গেল। তাই কিন্তু হয়, তোমাদেরকে দেখাই, এই মনে করো হচ্ছে, আচ্ছা এই মনে করো হচ্ছে মুখে তার ম্যাটেরিয়াল, নিপাররা যখন ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয়, নিপাররা যখন হচ্ছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয়, স্ক্রিনটা একটু বড় করবেন স্যার? হ্যাঁ আমি বড় করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। এই মনে করো হচ্ছে এখন ছিঁড়ে পিছনের দিকে আসবে, ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিবে। ব্যাকওয়ার্ড মুভমেন্ট আসলে দেয় কি জন্য? দেখো ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয় কিন্তু আসলে কম্বিং সেগমেন্টের কাছাকাছি যাওয়ার জন্য, তাই না? ব্যাকওয়ার্ড মুভমেন্ট কিন্তু সে দিচ্ছে কম্বিং সেগমেন্টের কাছাকাছি যাওয়ার জন্য। এই যে ব্যাকওয়ার্ড মুভমেন্ট দিচ্ছে, ব্যাকওয়ার্ড মুভমেন্টের পরপরই, ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেওয়ার পরপরই হচ্ছে কম্বিং হয়ে যাচ্ছে। তার মানে আমি বলেছিলাম ব্যাকওয়ার্ড মুভমেন্ট শুরু করার সময় যে ল্যাপ ছিঁড়ে গেল তার মুখে ছিল ই পরিমাণ ম্যাটেরিয়াল, ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেওয়ার সময়, যেহেতু আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট সিস্টেমের কথা বলছি, তার মানে হচ্ছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেওয়ার সময় নতুন করে হচ্ছে ফিড হয়ে তার মুখে চলে আসবে ই প্লাস এস, এবং এই ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল নিয়ে সে কোথায় যাবে? সে কম্বিং সেগমেন্টের কাছে চলে যাবে। অর্থাৎ ম্যাটেরিয়ালটা যখন কম্বিং সেগমেন্টের আওতায় চলে যাবে তখন তার মুখে হচ্ছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল থাকবে। আশা করি এটা বোঝাতে পারছি। তো এই জন্য এটা হচ্ছে কম্বিং সেগমেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কম্বিং সেগমেন্ট, এবং টপার বটম নিপার গ্রিপ করে ধরে রেখেছে, গ্রিপ করে ধরে রাখার ফলে তার মুখের মধ্যে আছে হচ্ছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল। এসটা আসছে কিভাবে? ওই ফিড রোলার ফিড দিয়ে দিল এস। আর ইটা আসছে কিভাবে? ওই যে ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় ল্যাপটা ছিঁড়ে গেল, তখন তার মুখে ছিল ই। এখন আমরা খেয়াল করে দেখি তো, এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে কোনো একটা ফাইবার, এখান থেকে আমি হচ্ছে আঁকা শুরু করব, কোনো একটা ফাইবার যদি এভাবে থাকে তাহলে কি সে ল্যাপের সাথে থাকবে নাকি কমড আউট হয়ে যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, তারা কমড আউট হয়ে যাবে। আরেকটা ফাইবার আঁকি, এতটুকু, এই ফাইবারটা হচ্ছে থাকবে নাকি কমড আউট হয়ে যাবে? উত্তর হচ্ছে কমড আউট হয়ে যাবে। তার মানে টিকে থাকার জন্য, কম্বিং এ এসে টিকে থাকার জন্য ফাইবারটার ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দৈর্ঘ্য হওয়া লাগবে ই প্লাস এস। এই যে এখন মাত্র আমি যে ফাইবারটা আঁকলাম, বা আমি সবগুলোকে ক্লিন করে দিচ্ছি, তার মানে ফাইবারের দৈর্ঘ্য যদি ন্যূনতম ই প্লাস এস হয়, যেমন এই ফাইবারটা যেটা আঁকলাম, সে কিন্তু টিকে যেতে পারবে। আর যদি ই প্লাস এস এর চাইতে ছোট হয়, যেমন এরকম হলো, তাহলে কিন্তু সে বাদ পড়ে যাবে। এরকম আঁকলাম, সে কিন্তু বাদ পড়ে যাবে। কারণ টপ আর বটম নিপারের গ্রিপিং এর মধ্যে আসার জন্য ফাইবারটার দূরত্ব এখন হওয়া লাগবে ন্যূনতম পক্ষে ই প্লাস এস। যদি ই প্লাস এস এর চাইতে কম হয় তাহলে কিন্তু এই ফাইবারটা বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, টিকে থাকার জন্য ন্যূনতম দৈর্ঘ্য হওয়া লাগবে ই প্লাস এস। আর যদি ই প্লাস এস এর চাইতে বেশি হয় তাহলে তো আরো ভালো, সে তো আরো ভালোভাবে টিকে থাকবে। অর্থাৎ এখন এই যে কম্বিং সিকোয়েন্সে এসে এই যে ডিসিশনটা, যে ফাইবারের টিকে থাকার জন্য কতটুকু দৈর্ঘ্য প্রয়োজন, এই দৈর্ঘ্যটা আমরা এসে নতুন একটা হচ্ছে দৈর্ঘ্য পেলাম, সেটা হচ্ছে ই প্লাস এস। তার মানে আমরা কিন্তু হচ্ছে দুইটা দৈর্ঘ্য হচ্ছে পেয়েছি। আগে আমরা পেয়েছিলাম ই, এবং ওই ডিসিশনটা আসছিল হচ্ছে ডিটাচিং সেটিং থেকে। এখন আমরা এখানে হচ্ছে যে দৈর্ঘ্যটা পেলাম সেটা হচ্ছে ই প্লাস এস, আর ই প্লাস এস হচ্ছে এই দৈর্ঘ্যটা, তার মানে এটা ই। তো এস যদি যোগ করি তাহলে এই দৈর্ঘ্যটা কোথায় যাবে? অবশ্যই বাম দিকে যাবে, যেহেতু আমরা বলেছি স্টেপল ডায়াগ্রামের বাম দিকে লঙ্গার ফাইবার, তাহলে দৈর্ঘ্যটা অবশ্যই বাম দিকে যাবে, ই প্লাস এস। এবং ই প্লাস এস কে তোমাদের বইতে প্রকাশ করা হয়েছে কিউ এবং আর দিয়ে, অন্য কোনো সংখ্যা দিলেও কোনো সমস্যা নাই, আমি হচ্ছে বইয়ের সাথে মিল রাখতে চাচ্ছি আর কি। তো এটাকে দেওয়া হয়েছে কিউ, কিউ, এবং উপরের দিকে রাখা হয়েছে হচ্ছে আর।
তাহলে এই দৈর্ঘ্যটা আমরা পেলাম হচ্ছে ই প্লাস এস, এই ডিসিশনটা আমরা পেলাম হচ্ছে কম্বিং সেকশন থেকে। তো ডিটাচিং সেটিং থেকে আমরা ডিসিশন পেয়েছিলাম হচ্ছে যদি ফাইবারের দৈর্ঘ্য এমএন এর চাইতে বড় হয় তাহলে সে টিকে থাকবে, আর ফাইবারের দৈর্ঘ্য যদি এমএন এর চাইতে ছোট হয় তাহলে সে বাদ পড়ে যাবে। আর কম্বিং সিকোয়েন্সে এসে আমরা দেখলাম নতুন একটা ডিসিশন পাওয়া গেল। কম্বিং সিকোয়েন্সে এসে ফাইবারের দৈর্ঘ্য যদি দেখা গেল যদি ই প্লাস এস এর চাইতে বড় হয়, ই প্লাস এস এর চাইতে বড় হয় তাহলে সে টিকে যাবে, আর যদি ই প্লাস এস এর চাইতে ছোট হয় তাহলে সে বাদ পড়ে যাবে। এখানে এসে কিন্তু আমরা একটু ঝামেলায় পড়ে গেলাম। এখানে কিন্তু এসে আমরা একটু ঝামেলায় পড়ে গেলাম। কেন? কারণ ডিটাচিং এবং হচ্ছে কম্বিং দুই সিকোয়েন্স থেকে আমরা দুই ধরনের হচ্ছে তথ্য পেয়েছি। কে বাদ পড়বে আর কে থাকবে এটা নিয়ে কিন্তু আমরা হচ্ছে খুব সরাসরি কোনো ডিসিশনে আসতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আমি এই অংশটা কারণ হচ্ছে এখানের যে অংশটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি, মনে করো আমি একটু ব্রাশ দিয়ে কালার করার চেষ্টা করছি কিন্তু কালার হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, এটা মনে হয় এটা যে অংশটাকে আমরা হলুদ করে দিলাম, যে অংশটাকে আমরা হচ্ছে হলুদ করে দিলাম, এই অংশটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের কোনো কনফিউশন নাই। কারণ এই অংশটা হচ্ছে সে আহ, টিকে যাবে অবশ্যই। ই প্লাস এস মিনিমাম লিমিট ধরলেও কিন্তু এই অংশটা টিকে যাচ্ছে। আবার যদি আমি ডিটাচিং স্টেপের সময় ই লিমিট ধরি তাহলেও কিন্তু সে টিকে যাচ্ছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ঠিক আছে। আবার আমি যদি ধরি, মনে করো এই অংশটা, এই অংশটাও কিন্তু সে বাদ পড়ে যাচ্ছে, এটা নিয়েও কোনো সন্দেহ নাই, তাই না? কারণ ই প্লাস এস লিমিট ধরলেও হচ্ছে এই অংশটা বাদ পড়ে যাচ্ছে, এটা কি গোলাপি গোলাপি গোলাপি, সে বাদ পড়ে যাচ্ছে। আবার যদি এম এন এইটুকুকে লিমিট ধরি তাহলেও কিন্তু এইটুকু ফাইবার সে সবসময় বাদ পড়ে যাচ্ছে, এটা নিয়ে হচ্ছে আমাদের কোনো কনফিউশন নাই। কনফিউশন কতটুকু নিয়ে? কনফিউশনের জায়গাটা হচ্ছে কনফিউশনের জায়গাটা হচ্ছে এটা কিউ এম এন আর, এইটুকু জায়গা নিয়ে হচ্ছে আমাদের কনফিউশন। কেন কনফিউশন? কারণ হচ্ছে যদি আমরা ডিটাচমেন্ট সেটিং থেকে এসে তোমার লিমিটটাকে ধরি হচ্ছে, কারণ আমরা যদি ডিটাচমেন্ট সেটিং থেকে আমরা লিমিটটাকে ধরে নেই যদি ই, তাহলে ই এর চাইতে আমরা বলেছি ই এর চাইতে বড় হলে সে টিকে যাবে, অর্থাৎ এম এন এর বেশি হলে সে টিকে যাবে, এটা আমি একবার বললাম। আবার কম্বিং সিকোয়েন্স শেষে এসে আবার আমরা বলে ফেললাম যে না, হবে না। কম্বিং সিকোয়েন্স থেকে এসে আমরা বলে ফেললাম যে কিউআর এর টিকে থাকার জন্য অবশ্যই কিউআর এর চাইতে বড় হওয়া লাগবে, এর চাইতে ছোট হলে সে কিন্তু বাদ পড়ে যাবে। তার মানে কিউ এম এন আর এইটুকু অংশের আসলে কি হবে, এটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনে পড়ে গেলাম। এই হলুদ অংশ নিয়ে কিন্তু আমরা কনফিউশনে নাই, সে টিকে যাবে অবশ্যই। গোলাপি অংশ নিয়েও আমরা কিন্তু কনফিউশনে নাই, সে বাদ পড়বে অবশ্যই। তাহলে মাঝপথে যে কিউ এম এন আর তার কি হবে? সে কিন্তু হচ্ছে টিকেও যেতে পারে আবার বাদও পড়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব এটা নিয়ে আমরা একটু এটার সলিউশনটা আমরা একটু চলে যাই। এটার সলিউশন হচ্ছে এই অবস্থায় এসে চার্লস জেকব যখন এই কনফিউশনে তিনি চলে আসলেন তখন তিনি একটা ডিসিশন বের করলেন যে কনফিউশন যেহেতু এই কিউ এম এন আর এইটুকু অংশ নিয়ে যেহেতু কনফিউশন, কিউ এম এন আর এইটুকু অংশ নিয়ে যেহেতু কনফিউশন, উনি এটাকে এভারেজে দুই ভাগ করে ফেললেন। অর্থাৎ এই যে কিউ এম এন আর যে অংশটা, কিউ এম এন আর এটার যে অংশটা, এটাকে উনি দুই ভাগ করে ফেললেন, ঠিক সমান দুই ভাগ। এটা আমারটা অবশ্য সমান হচ্ছে না, আমি একটু সমান করে আঁকার চেষ্টা করি। মোটামুটি এটা সমান হয়েছে। তো এটাকে হচ্ছে এই দাগটা তিনি তাকে সমান দুই ভাগে হচ্ছে ভাগ করে ফেললেন এইটুকু অংশটাকে। তো এবং এইটুকু অংশটাকে করার সময় তাহলে একটু খেয়াল করে আমি 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 আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিই। আহ এই বরাবর যদি আমি একটা দাগ টানি, এটা তো হচ্ছে ই, এম এনটা হচ্ছে ই, আর কিউআর হচ্ছে ই প্লাস এস। তো আমি যদি এখান থেকে একটা কল্পিত দাগ টানি, সেই দাগটা হবে ধরো যাক এখানে এসে ঠেকলো, ঠিক আছে? তাহলে এইটুকু হলো ই, তার মানে উপরের টুক হলো এস, এই দাগ থেকে শুরু করে আর পর্যন্ত এইটুক হলো এস।
এইটুকুকে হাফ করি, হাফ করে টান দেই এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা এসে দাঁড়াচ্ছে হচ্ছে ই প্লাস এস, এই পয়েন্টে এসে দাঁড়াবে ই প্লাস এস। তাহলে আমরা এখন এটাকে লিখে ফেলি যে হচ্ছে এটা ই প্লাস এস। আর এস কোনটা তাহলে শুধু এ? মাত্র যে বললেন স্যার ই প্লাস একটু আরেকবার বলবেন? জি অবশ্যই আমি আবার বলবো, সমস্যা নেই, এটা তোমরা ধীরে সুস্থে বুঝো। আমাদের হাতে স্যার এস কোনটা? হ্যাঁ শুধু এস কতটুকু? হ্যাঁ আমি ওটা দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, ধীরে সুস্থেই দেখাচ্ছি। আমাদের এই মিটিংটা প্রায় শেষ, আমরা মিটিং শেষ হয়ে গেলে আবার জয়েন করবো আর কি। ই এবং ই প্লাস এটা তো আমরা বুঝেছিলাম তাই না? হ্যাঁ, যারা প্রশ্ন করেছো তারা একটু আনমিউট অবস্থায় থাকো। স্যার ই অংশই তো স্যার পাস হচ্ছে, কিন্তু আমার প্লাস এস এর কি দরকার ছিল স্যার? তুমি নিশ্চয়ই কম্বিং সিকোয়েন্সটা দেখোনি। ই প্লাস এস এর এই সিদ্ধান্তটা আমরা এসেছিলাম কম্বিং সিকোয়েন্স থেকে, যে কম্বিং সিকোয়েন্স অনুযায়ী আমরা বুঝতে পারি যে টিকে থাকার জন্য অবশ্যই ই প্লাস এস লাগবে, যে এখান থেকে। নেট প্রবলেম করতেছিল তো স্যার, এই জন্য আচ্ছা দেখতে আচ্ছা পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা কম্বিং সিকোয়েন্স থেকে সিদ্ধান্তে আসছিলাম যে টিকে থাকতে হলে ই প্লাস এস লাগবে, ই প্লাস এস এর চাইতে যদি কম হয় তাহলে সে বাদ পড়ে যাবে। সমস্যা নেই, রেকর্ডেড ভিডিও তো আছে, তুমি দেখে নিতে পারো। জি স্যার। হ্যাঁ, আরেকটা কে জানি প্রশ্ন করেছিলে, তুমি একটু বলো তো কে যেন ই প্লাস এস নিয়ে কি একটা প্রশ্ন এস করলে? কতটুকু? হ্যাঁ এস কতটুকু। আচ্ছা আমরা শুধু এখানে মিটিং এর প্রায় শেষ পর্যায়ে, আমার মনে হয় আমরা একটু লিভ করি, লিভ করে এসে আমরা আবার এস কতটুকু এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আমরা লিভ করছি, আমরা আবার হচ্ছে মিটিংটা শুরু করব এখনই।